আজ আমরা আলোচনা করব চুরি। আমাদের যে পেনাল কোড 1860 সালের যে দণ্ডবিধি আইন, সাবস্ট্যান্টিভ ল, এই আইনে চুরির সংজ্ঞা এবং চুরির সাজা সম্পর্কে বলা হয়েছে। 1860 সালের দণ্ডবিধি আইনের এটা ভারতীয় দণ্ডবিধি। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান যখন আলাদা হয়ে যায়, তখন বাংলাদেশ নামক যে নতুন রাষ্ট্রটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে সৃষ্টি হয়, তখনও আমরা ভারতীয় দণ্ডবিধি আইন 1860 সালের আইন আমাদের দেশে প্রচলিত থাকে, বর্তমানেও আছে। তবে এছাড়াও আমাদের অন্য কিছু যে স্পেশাল অ্যাক্ট 1974 সালে, নারী ও শিশু আইন, পরবর্তী পর্যায়ে আমাদের নারী ও শিশু আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, আমাদের বিভিন্ন ধরনের যে নতুন আইনের সংযোজন ঘটেছে। 1860 সালের এই দণ্ডবিধি আইনে মোট ধারার সংখ্যা 511। কিছু ধারা এখানে স্থগিত হয়েছে, কিছু ধারার কার্যক্রম এখানে রিপিল করা হয়েছে বা এখানে স্টে করা হয়েছে, বন্ধ করা হয়েছে। তো আজ আমরা এই 511 ধারার ভিতরে 511টি ধারা আছে ভারতীয় দণ্ডবিধি, যা পরবর্তীতে বাংলাদেশ দণ্ডবিধিতে অন্তর্ভুক্ত হয়। সেই 511টি ধারা 1860 সালের দ্য পেনাল কোড 1860, টোটাল সেকশনস 511। এর ভিতরে চুরির যে ধারা বা চুরি সম্পর্কে যে ধারাগুলো আছে, সে ধারা হচ্ছে চুরি এবং চুরির শাস্তির যে ধারাগুলো আছে। চুরির ধারা হচ্ছে এখানে 378 অর্থাৎ 378, এবং সাজাসমূহ বর্ণনা করা আছে 379, 80, 81, 82। এই ধারাসমূহ মূলত এই যে চুরি, সেই চুরির শাস্তির বিধান রয়েছে। এখানে আমাদের যে 378 ধারা, এই 78 ধারায় চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে, এবং যে 379 ধারা চুরির সাজা, 380 ধারায় চুরির সাজা, 381 ধারায় চুরির সাজা, 382 ধারায় চুরির সাজা। অর্থাৎ এই সাজাটা, এই যে ক্ষেত্রগুলো বা এই যে সেকশন, আলাদা আলাদা সেকশনে সাজার প্রকৃতি, সাজার মেয়াদ এবং কারাবাসের যে ধরন, এটার পার্থক্য আছে। চুরি তাহলে কি? থেফট, ইংরেজিতে থেফট, যার বাংলা অর্থ হচ্ছে চুরি। এই চুরি বা থেফট, এটা আর সংজ্ঞাটা আসলে কি? চুরি বলতে আমরা বুঝি সাধারণভাবে, আমরা এই চুরি শব্দটির সাথে সর্বদাই পরিচিত এবং আমাদের প্রত্যেক জীবনের সাথে এটা জড়িত আছে যে চুরি কাকে বলে। আমরা অনেক সময় বলে থাকি পুকুর চুরি করেছে। পুকুর আসলে চুরি করা যায় না, কিন্তু এটা একটা প্রবাদ। পুকুর চুরি মানে বড় আকারের চুরি, পুকুর চুরি করা যায় না, অথচ আমরা বলেই থাকি যে পুকুর চুরি করেছে। তো আমরা যেটা অসম্ভব রকমের একটা চুরি করেছে। তো এই চুরি আসলে আমরা বাংলার অনেক মানে ব্যাকরণিক যে ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যার দিকে যাব না। তাহলে চুরি, তাহলে বড় আকারের চুরি, পুকুর চুরি, যেগুলো এটা অবাস্তব, আমরা প্রবাদ হিসেবে, বাগধারা হিসেবে ব্যবহার করে থাকি, তো বড় আকারের চুরি বলে থাকি। তো যা হোক, এই চুরি তাহলে কি? চুরি হচ্ছে, চুরির হতে গেলে 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমে 5 conditions must be there if there is theft. If you want to define theft, there must be 5 kinds of features or characteristics. First, এখানে প্রথম যে
বৈশিষ্ট্য, সে হচ্ছে চুরি অবশ্যই কোনো ব্যক্তির কাছ থেকে অসৎ উপায়ে নিতে হবে, অর্থাৎ ইট উইল বি টেকেন ডিসঅনেস্টলি। যদি এখানে অসৎ উপায়ে কারো কাছ থেকে কোনো সম্পত্তি নেওয়া হয় বা কোনো প্রপার্টি নেওয়া হয়, তাহলে এটা একটা বৈশিষ্ট্য। 5টা বৈশিষ্ট্যের সমন্বয় হবে চুরি। যে কোনো একটা হলেই যে চুরি হবে এমন কোনো কথা নেই। 5টা বৈশিষ্ট্য সেখানে থাকতে হবে। 5টা বৈশিষ্ট্য তাহলে কি? প্রথম হচ্ছে যে কোনো আধিকারিকের কাছ থেকে, অর্থাৎ কোনো যে যে মালিকের কাছ থেকে মানে অসৎ উপায়ে এই সম্পত্তিটা বা এই যে চুরির যে উপাদান এটা নিতে হবে, তো অসৎ উপায়ে থাকতে হবে। ইট উইল বি টেকেন ডিসঅনেস্টলি। নাম্বার 2 হচ্ছে যে ফিচার্সের ভিতরে যে বৈশিষ্ট্য, তাহলে এটা ডিসঅনেস্টলি নিতে হবে এবং এটা হবে মুভেবল প্রপার্টি, অর্থাৎ এটা বহনযোগ্য বা ট্রান্সফারেবল। এটা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় সেরকম মুভেবল প্রপার্টি হতে হবে, অর্থাৎ এটা যে অস্থাবর সম্পত্তি, নট স্থাবর সম্পত্তি। যেমন সম্পদ বা এখানে ভূমি, ল্যান্ড বা পুকুরই বলি, পন্ড, পুকুর কিন্তু চুরি করা যায় না। পুকুরে মাছ চুরি করা যায়, কিন্তু পুকুর চুরি করা যায় না। অথচ আমরা বলেই থাকি যে পুকুর চুরি হয়েছে, এখানে বড় আকারের একটা চুরি হয়েছে, পুকুর চুরি হয়েছে। যা হোক, তাহলে এখানে যে এই পুকুর কিন্তু চুরি করা যায় না, পুকুরের মাছ চুরি করা যায়। আবার কারো সম্পদ, এখানে সম্পত্তি কিন্তু এখান থেকে উঠায় নিয়ে চলে যাওয়া যায় না। আবার কোনো গাছ যদি লাগানো থাকে ভূমির সঙ্গে, সেই গাছটা ভূমি সহ গাছ নেওয়া যায় না, তো গাছটা কেটে নেওয়া যায়। যখন এই গাছটা কেটে মাটিতে ফেলানো হবে বা কিছুটা সম্প্রসারিত হবে বা এখানে স্থানচ্যুত হওয়া লাগবে, অর্থাৎ চুরি হতে গেলে দেয়ার মাস্ট বি চেঞ্জ অফ প্লেস অথবা ডিসপ্লেস হতে হবে, অর্থাৎ এখানে অবশ্যই তার স্থানচ্যুত হওয়া লাগবে। সুতরাং গাছ যখন মাটির সঙ্গে থাকবে সেটা হচ্ছে মানে বলা যায় যে আনমুভেবল প্রপার্টি। আর যখন এটা কেটে ফেলা হবে, মাটিতে থাকবে বা এখানে কেটে রাখা হবে, তখন সেটা হবে মুভেবল প্রপার্টি। এই গাছ কিন্তু চুরি করা যাবে তখনই। যা হোক, এরপরে স্বর্ণ অলংকার ইত্যাদি মানুষের চুরির ক্ষেত্রে সাধারণত আমরা এগুলো জেনে থাকি। তাহলে চুরিটা ধরন প্রকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে, যেটা পরবর্তীতে আমরা আলোচনা করব। চুরি হতে গেলে কি লাগবে? যে অবশ্যই ডিসঅনেস্টলি ভাবে এটা নিতে হবে কারো কাছ থেকে বা কোথাও থেকে, এবং কি হবে, এটা মুভেবল প্রপার্টি হতে হবে, এটা বহনযোগ্য বা এটা এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাওয়া যায় এমন প্রপার্টি হতে হবে। এখানে মুভেবল প্রপার্টি না হলে সেটা চুরির পর্যায়ে বা চুরি করা যাবে না। আমরা যদি এরপরে আমরা এটা ব্যাখ্যা দিতে আসি, যে এর বৈশিষ্ট্যের একটা ব্যাখ্যা, সেটা হচ্ছে কি যে এটা অবশ্যই কারো অধীনে পজেশন, অর্থাৎ কারো অধীনে থাকতে হবে, কারো আয়ত্তে থাকতে হবে। তার আয়ত্তে মানে তার কাছেই যে থাকতে হবে এমন কোনো কথা নাই। কারো পজেশনে, অর্থাৎ কারো অধিকারে থাকতে হবে। সে অধিকারটা তার বৈধ কি অবৈধ সেটা পরের কথা, অবশ্যই তার অধিকারে থাকতে হবে। তার এটা অবৈধ অধিকারেও যদি থাকে বা অন্যভাবেও থাকে, তার কাছটা, অর্থাৎ কোনো ব্যক্তির অধিকার থেকে যদি কোনো কিছু নিতে হয়, তাহলে পজেশনটা অবশ্যই দরকার। যে পসেসড, তিনি কে পসেসড করেছে, যে পজেশনটাকে বা পসেস যে করেছে, সেই যে আয়ত্ত করে রেখেছে বা যার অধীনে আছে, তার অধীন থেকে যখন এটা যাবে তখন সেটা চুরি হবে। অর্থাৎ এটা কারো অধীনে থাকতে হবে, সে বৈধ কিংবা অবৈধভাবে থাকুক সেটা কথা না, কারো অধীনে থাকতে হবে। এখন এই যে বিষয়গুলো আমাদের আছে, যে কারো অধীনে থাকা এবং এটা ডিসঅনেস্টলি নিয়ে যাওয়া এবং মুভেবল প্রপার্টি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, এবং এখানে উইদাউট কনসেন্ট, অর্থাৎ তার যে সম্মতি ছাড়া এটা নিয়ে যাওয়া, এরকম যদি হয় তাহলে সেটা চুরির পর্যায়ে পড়বে। তাহলে চুরি হতে গেলে অবশ্যই এটা প্রথম
এটা হতে হবে যে ডিসঅনেস্টলি কারো কাছ থেকে মালটা নিতে হবে বা এই সম্পদটা গ্রহণ করতে হবে বা নিয়ে নিয়ে নেবে, অর্থাৎ অসৎ উপায়ে গ্রহণ করা, এবং এটা অবশ্যই স্থানান্তরযোগ্য হতে হবে এবং এখানে কারো সম্মতি ছাড়া হতে হবে এবং এখানে স্থানচ্যুত হতে হবে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে। তাহলে এই যে চুরির যে বৈশিষ্ট্য অনুসারে এর যে আমরা সাজারও ভিন্নতা থাকে। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে 5 প্রকারের। প্রথম হচ্ছে ডিসঅনেস্টলি, এটা সম্পদ গ্রহণ করবে, কারো মাল সরিয়ে নেবে এবং অবশ্যই এটা স্থানান্তরযোগ্য হতে হবে। এটা অবশ্যই কারো মত ছাড়া, অর্থাৎ সম্মতি ছাড়া, মালিকের সম্মতি ছাড়া নিতে হবে এবং এটা স্থানচ্যুত হতে হবে এবং এই মাল গ্রহণকালে মালিকের অধীনে ছিল। মালিকের অধীনে থাকা মানে হচ্ছে সেটা বৈধভাবে থাকুক কিংবা অবৈধভাবে থাকুক, এটা কিন্তু বড় কথা নয়, কারো অধীনে থাকতে হবে, অর্থাৎ পজিশন থাকতে হবে। তাহলে প্রথম হচ্ছে এটা অবশ্যই ডিসঅনেস্টলি নিতে হবে, এটা মুভেবল প্রপার্টি হবে এবং এটা পজিশন থাকতে হবে এবং উইদাউট কনসেন্টে নিতে হবে এবং এটা ডিসপ্লেস হতে হবে। 5টি বৈশিষ্ট্য এখানে ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স হবে চুরির 5টি। প্রথম হচ্ছে এটা যে এটা ডিসঅনেস্টলি, এখানে সম্পদ সরানো হবে বা নিয়ে যাবে। ডিসঅনেস্টলি মানে অসৎ উপায়ে নিয়ে যেতে হবে এবং এটা অবশ্যই মুভেবল প্রপার্টি হবে, এটা স্থানান্তরযোগ্য হতে হবে এবং এটা অবশ্যই যে উইদাউট কনসেন্ট, অর্থাৎ কারো মত ছাড়া নিতে হবে এবং এটা আপনার যে স্থানচ্যুত বা এক স্থান থেকে অন্য স্থানে এটা নিয়ে যাওয়া হবে। এই আমরা একটু আবারও দেখি যে 5টা বৈশিষ্ট্য কি, খুব ইম্পর্টেন্ট। যে চুরির 5টা যে ফিচার্স বা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা হচ্ছে কি যে ডিসঅনেস্টলি নিতে হবে এবং এটা অবশ্যই বহনযোগ্য হতে হবে বা এখানে যেটা মুভেবল প্রপার্টি হতে হবে এবং এটা নিতে গেলে উইদাউট কনসেন্টে নিতে হবে, যে সম্মতি ছাড়া নিতে হবে এবং এটা ডিসপ্লেস হবে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে হবে। এটা কারো অধীনে থাকতে হবে, তাহলে এটা কারো অধীনে থাকতে হবে এবং এটা সম্মতি ছাড়া নিতে হবে, এটা স্থানচ্যুত হতে হবে, এটা বহনযোগ্য সম্পদ হতে হবে এবং এটা অসৎ উপায় নিতে হবে। তাহলে অসৎ উপায় নিতে হবে এবং এটা বহনযোগ্য সম্পদ হতে হবে এবং এটা কারো সম্মতি ছাড়া নিতে হবে এবং এটা স্থানচ্যুত হবে এবং এই যে সম্পদটা এটা অবশ্যই কারো অধীনে থাকবে, কারো কাছ থেকে নিতে হবে, সেটা কারো কাছে সে বৈধভাবে থাকতে পারে, অবৈধভাবে থাকতে পারে। এইবার আমরা এই বিষয়গুলো একটু পর্যালোচনা করেছি যে চুরি কেমন হয়। তারপরে চুরির সাজার দিকে আমরা যাব। চুরি কখনো কখনো মনে হয় যে এটা আমার চুরি না, নিজের সম্পত্তি অনেক সময় মানুষ চুরি করতে পারে। নিজের সম্পত্তি চুরি হয় কিভাবে, আমরা একটু নিজের সম্পত্তি কিভাবে চুরি হয় দেখি। আমার মোবাইল ফোনটা নষ্ট হয়ে গেছে। এই মোবাইল ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি কোনো এক যে মোবাইল ফোন বিশেষজ্ঞ বা এখানে মেকার, আমি মেকারের কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে মেকারকে বললাম যে ভাই আমার এই ফোনটা নষ্ট হয়ে গেছে, এটা আপনি সেরে দেন। ঠিক আছে, আপনি রেখে যান, ঘন্টাখানিক পরে এসে নিয়ে যান। এবার কত কি দাম হয় তখন আমি বলে দেবো, স্বার্থে কত লাগবে বিলটা তখন আমি একসঙ্গে দিয়ে দেবো, আপনি নিয়ে যান। ফোনটা রেখে চলে আসলাম। এরপরে ধরেন আমি খুলনা কোনো মার্কেটে, যেখানে ওই খুলনা শপিং মল আছে যেখানে মোবাইল সারা হয়, সেখানে আমি রেখে আসলাম মেকারের কাছে। এবার মেকারের কাছে রেখে আসার পরে তো মেকার সেই ফোন সেরে রেখে দিল
একটা উন্মুক্ত জায়গায়, যেখানে সহজেই আমি সারার পরে আমি যে যাতে সহজে পাই বা নিয়ে আসতে পারি এবং আমাকে সে সহজে দিতে পারে। কোনো কারণে তিনি দোকানে নেই। আমি যে ১ ঘন্টা পরে গেলাম, যেয়ে দেখলাম যে দোকানে নেই। ফোনটা কিন্তু আমারই। তখন আমি ফোনটা পরে মনে করলাম যে না, ওনাকে আমি পরে দেবো, টাকাটা পরে দেবো, আমি ফোনটা নিয়ে যাই। আমি ফোনটা নিয়ে চলে আসলাম। এখন এই কাজটা কি হবে? আমার নিজের ফোন আমি নিজে নিয়ে এসছি। আমি চোর হব কিনা? অবশ্যই। এখানে যেহেতু এই সম্পদটা আমি রেখে আসছিলাম কারো জিম্মায়, কারো অধীনে, কারো দায়িত্বে, সেই দায়িত্বে কারো পজিশনে রেখে আসছিলাম। সেই পজিশন থেকে আমি আমার পজিশনে যখন নিয়ে আসবো, আমারই সম্পত্তি, তবে তার কনসেন্ট থাকতে হবে। এখানে তার কনসেন্ট নেই, তার অধিকারে ছিল, সে অধিকার থেকে নিয়ে আসছি, না বলে নিয়ে আসছি। এবং এটা অসৎ উপায় কিনা? অবশ্যই অসৎ উপায়। কারণ এটা তো আপনি ন্যায় নীতির ভিতরে আপনি এটা পড়লেন না, অর্থাৎ অসৎ উপায়ে এনেছেন। তাহলে কি হয়েছে? মোবাইল ফোনটা অসৎ উপায়ে নেওয়া হয়েছে, যেহেতু তাকে বলে আনা হয় নাই। তারপরে সেটা তার সম্মতি নেওয়া হয় নাই এবং তার অধিকারে ছিল, সে অধিকার থেকে নেওয়া হয় নাই এবং এটা আপনার বহনযোগ্য এবং এটা স্থানান্তরযোগ্য। যে কারণের জন্য এই যে আমারই ফোন আমি নিয়ে আসলাম, এটা কিন্তু চুরির পর্যায়ে পড়বে। এটা চুরি হিসেবে ধরা হবে, যেহেতু সম্মতি ছাড়া আমি সেখান থেকে নিয়ে আসছি। তো এমনি করে যে এমন কিছু ঘটনা আছে যেটা চুরি কিনে আমরা অনেক সময় ভাবতে পারি না, বা এখানে চুরিটা অনেক কৌশলেও হতে পারে। যেমন কোনো একটা আমার একটা গরুর গাড়ি, এই গরুর গাড়িতে দু একটা গরুর গাড়িটা আমি চুরি করব। এবার গরুর গাড়ির মালিক গরু এবং গাড়ি দাঁড়িয়ে রেখে কোথাও চলে গেছে। এবার আমি মনে করলাম যে এই গরুর গাড়ি, আমি গরুটাকে হাঁটিয়ে দিই, চালিয়ে দিই, ও কিছু দূর যাবে, তারপরে আমি ওখান থেকে নিয়ে নেব। এবার উনি গরুর গাড়িটাকে গরুকে চালনা করে দিলেন। এবার গরু চলতে লাগলো, মালিক কিন্তু নেই। এবার আমি অনেক দূরে দাঁড়িয়ে থাকলাম যে ও গরু এদিকে আসতেছে, ঠিক আছে আসুক। তো এক্ষেত্রে দেখা যাবে যে এটা চুরি হবে কিনা? অবশ্যই চুরি হবে। কারণ আমার উদ্দেশ্য ছিল এখানে অবশ্যই দুষ্ট মন ছিল। এখানে আমার উদ্দেশ্যটা ছিল ডিসঅনেস্ট, এটা আমি অসৎ উপায়ে কাজ করেছি এবং আমার উদ্দেশ্য ছিল ওই গরু আমি বা ওই গাড়িটাকে আমি আত্মসাৎ করব। যে কারণে এটাও চুরি হবে। অনেক সময় কোনো নৌকা আমার ঘাটে বাঁধা আছে, এবার জলের স্রোতও চলছে, আমি নৌকাটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমার উদ্দেশ্য থাকলো যে অন্য কোথাও আমি এই নৌকাটা ধরে নেব। তাহলে এই যে নৌকাটার বাঁধনটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু চুরি হয়ে যাবে। যদিও আমি ওই মালটা নিয়ে যাইনি, কিন্তু আমি বাঁধনটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, মালিকও এখানে নেই যে মালিকের কাছ থেকে নিয়েছি। এখানে পরিত্যক্ত অবস্থায় আছে এই নৌকাটা, কিন্তু আমি সেই বাঁধনটা খুলে দিয়েছি শুধুমাত্র। বাঁধনটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সে ভাসতে ভাসতে অনেক দূর চলে যাচ্ছে। তো এই যে বাঁধনটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা চুরি হবে, এই কার্যটা চুরি কার্য হয়ে যাবে। তেমনি করে আমাদের কোনো স্বর্ণলঙ্কার চুরি বা কোনো কিছু নেওয়ার উদ্দেশ্যে আমি যদি কোনো কার্য করে থাকি, অর্থাৎ চুরি করার উদ্দেশ্যে বা আত্মসাৎ করার উদ্দেশ্যে যদি আমি কোনো কার্য করে থাকি, তাহলে সেটা হবে চুরি। তো এই চুরি আছে আমাদের ৩৭৮ ধারায়, আর ৩৭৯ ধারায় আছে চুরির যে সাজা, এই সাজা সম্পর্কে বলা আছে। এখানে আমাদের যে ১৮৬০ সালের দণ্ডবিধি আইন, এই আইনের যে ৩৭৮ ধারায় যে চুরির সংজ্ঞা আছে, সেই চুরির যে সংজ্ঞা দেওয়া হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে, সাজার যে ধারা, সেটা হচ্ছে ৩৭৯ ধারা, ৩৮০ ধারা, ৩৮১ এবং ৩৮২ ধারা। ৩৭৯ ধারা, এই ৭৯ ধারায় আছে চুরির যে সাজা। চুরির সাজা সাধারণত ৩ বছর হবে। এটা বিভিন্ন মেয়াদের হতে পারে, বিভিন্ন প্রকৃতির হতে পারে এবং এখানে জরিমানা হতে পারে অথবা জরিমানা হতে পারে, এই বা উভয় হতে পারে। এখানে চুরির সাজা ৩ বছর, এটা বর্ণিত আছে। আমাদের সর্বোচ্চ সাজা এখানে ৩ বছর এই ধারায়। সেটা হচ্ছে আমার ৩৭৯ ধারা, ৩৭৯ ধারায়, অর্থাৎ 379
9 এই সেকশনে চুরির যে সাজা এটা আছে 3 বছর অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এরপরে আছে 380 ধারা। 380 ধারায় আছে যে কোনো ডুয়েলিং প্লেস হাউস অর্থাৎ আমার যে বাসগৃহ, তাঁবু, জাহাজ, শিপ এখান থেকে কোনো আহ, আহ, যে যে আশ্রয়স্থল সেখান থেকে যদি চুরি হয়ে যায় তাহলে সেই চুরিটা কি হবে? কোনো দোকান থেকে চুরি হয়ে যায়, দোকানের থেকে চুরি হলো, কোনো ঘর থেকে চুরি হলো, কোনো জাহাজ থেকে চুরি হলো, কোনো তাঁবু থেকে চুরি হলো, অর্থাৎ কোনো রক্ষিত স্থান থেকে বা রক্ষণযোগ্য স্থান থেকে যখন চুরি হয় সেই চুরিটার সাজা হচ্ছে এখানে 7 বছর। এখানে এই চুরির ক্ষেত্রে সশ্রম বা বিনাশ্রম হতে পারে এবং জরিমানা সহ এখানে জরিমানার বিধানও আছে এবং উভয় দণ্ডিত হতে পারে। তো 300 যে আমার 80 ধারা, 380 ধারায় এবং 300 যে 79 ধারা, 79 ধারায় চুরি করলে 3 বছরের সাজা এবং অথবা অর্থদণ্ড হতে পারে অথবা এখানে উভয় দণ্ড হতে পারে। আর 300 যে 80 ধারা এখানে কিন্তু সাজার পরিমাণ বেশি, এটা 7 বছরের সাজা হবে 7 বছরের এবং এই সাজার সঙ্গে তার জরিমানা এখানে সশ্রম বিনাশ্রম হতে পারে এবং জরিমানা হবে এবং উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এবার আছে 381 ধারা। 381 ধারায় মূলত হচ্ছে যে ভৃত্য কর্তৃক, অর্থাৎ যদি কোনো সার্ভেন্ট বা ক্লার্ক কোনো কারো দায়িত্বে জেম্মায় কোনো মাল রাখা হয় বা কারো দায়িত্বে থাকে বা কর্মচারী যার উপরে হিসাব নিকাশ থাকে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো কর্মচারী চুরি করেন, ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরি করলে এক রকমের, আর যদি ভৃত্য চুরি করে বা কর্মচারী চুরি করে তাহলে কিন্তু সাজা এক রকমের হবে। অর্থাৎ যদি চুরি করে নেয় তাহলে সেই চুরি হবে, তার সাজা হবে 3 বছরের। আর যদি কোনো ভৃত্য চুরি করে বা কর্মচারী চুরি করে তার সাজা কিন্তু হবে 7 বছরের। হ্যাঁ, এবং সেখানে তার অর্থদণ্ড এবং তার সশ্রম বিনাশ্রম দুটোই হতে পারে, যে কোনো বর্ণনার কারাদণ্ড হতে পারে। তাহলে যদি সার্ভেন্ট চুরি করে বা কোনো ভৃত্য চুরি করে বা কোনো ক্লার্ক যদি অর্থ আত্মসাৎ করে তার সাজা কিন্তু 7 বছরের। আর এমনি স্বাভাবিকভাবে যদি কোনো চুরি অন্য কেউ করে, ভিন্ন কেউ করে, তাহলে কিন্তু তার সাজা 3 বছরের। এটা 300 আমাদের যে 89 ধারায় আছে। আর 300 যে 80 ধারায় তো ঘর থেকে চুরি বা এখানে দোকান থেকে চুরি কিংবা এখানে তোমার তাঁবু থেকে চুরি, সেখানে 7 বছর কারাদণ্ড। আর যদি কোনো ভৃত্য চুরি করে, অর্থাৎ কোনো সার্ভেন্ট চুরি করে কোনো দোকান থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে চুরি করে, তাহলে সেখানে 7 বছর কারাদণ্ড হবে, সশ্রম বিনাশ্রম হতে পারে, বিভিন্ন বর্ণনার কারাদণ্ড হতে পারে এবং তার জরিমানা উভয় হতে পারে। এরপরে 300 যে 82 ধারা আছে, এটা একটা ইম্পর্টেন্ট ধারা। 382 ধারায় যে চুরি করতে এসে যদি কোনো খুন হয়ে যায়, কাউকে হত্যা করা হয় এবং আটকাতে যে যদি কোনো হত্যা হয় বা এখানে আটক করতে যে চুরি আটকাতে যে যদি কোনো হতাহতের ঘটনা ঘটে, তাহলে কিন্তু এটা কালপাবাল হোমিসাইডের মতোই হবে। এটা কিন্তু এর সাজা চুরির ক্ষেত্রে, বিশেষ করে চুরি এবং খুন যদি যুক্ত থাকে, 10 বছরের সাজা হবে এখানে এবং এটা এখানে অবশ্যই সশ্রম কারাদণ্ড হবে এবং জরিমানা সাথে। তাহলে চুরি করতে যে যদি কোনো খুন হয় বা মার্ডার হয়, সেক্ষেত্রে কিন্তু তার সাজা হবে 10 বছরের এবং সশ্রম এবং জরিমানা সহ। তো আমরা এই চুরির যে বিষয়টা দেখলাম, চুরির যে সাজাটা, এই চুরির ক্ষেত্র, স্থান, কাল, পাত্র, এই স্থান কাল পাত্র বিশেষে তার মানে হচ্ছে কি, কে চুরি করতেছে, কোত্থেকে চুরি করতেছে এবং কি চুরি করতেছে এবং কিভাবে চুরি করতেছে। চুরি করতে এসে সে এখানে যদি দস্যুতা করে থাকে, তাহলে
বিশেষ করে ওই চুরি করতে এসে যখন আঘাত প্রতিঘাতের ব্যাপার থাকে তখন কিন্তু দস্যুতা হয়ে যায়। তবুও এটা চুরি, যেহেতু সে প্রকাশ্যে নয়, এটা অপ্রকাশ্যে চুরি করতে আসছে, চুপ মানে ইশারে, মানে অজ্ঞাতসারে। অজ্ঞাতসারে মানে হচ্ছে এখানে চুরির উদ্দেশ্যে আসছে, কিন্তু ঘটনাচক্রে সে আঘাত করে ফেলছে, এখন দস্যুতা করে ফেলছে, কিন্তু এটা চুরিই হবে। এবং এই চুরির সাজা 10 বছরের সাজা হবে, এবং এর যে জরিমানা আছে এবং সশ্রম হবে এই সাজাটা। তো আজকে আমরা এই চুরি নিয়ে আলোচনা করলাম, পরবর্তী পর্যায়ে আমরা দস্যুতা নিয়ে আলোচনা করব। চুরির সাথে দস্যুতার অবশ্যই সিমিলারিটি, সেই সঙ্গে ডাকাতির সাথে কিছু বিষয় আছে। কখন চুরি, কখন দস্যুতা, কখন ডাকাতি, এই বিষয় নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। তো ভিডিও বেশি দীর্ঘায়িত হলে অনেকের ধৈর্যচ্যুতি ঘটে। যা হোক, আমি একজন শিক্ষার্থী হিসেবে আমি আলোচনা করতেছি, নিজের শিক্ষারও প্রয়োজন, সেই সঙ্গে কারো যদি উপকার হয় সেজন্য এটা ভিডিও করা। তো আপনাদের যদি সামান্যতম উপকারে আসতে পারি, সেটাই হচ্ছে আমার শিক্ষা জীবনের সার্থকতা। যদিও আইনের উপরে আমি মাস্টার্স ডিগ্রি করেছি, এখনও শেখার তো কোনো শেষ নেই, অনেক কিছু শেখার আছে, এখনও অনেক কিছু জানি না, বুঝি না, বোঝার চেষ্টা করতেছি। তো আপনাদের জানি না কতটুকু উপকারে আসতে পারলাম। তো আমার ভিডিওটি যদি পরবর্তী যে ভিডিও দেখতে চান, তাহলে একটু দয়া করে ওই সাবস্ক্রাইব এবং বেল বাটনে যদি প্রেস করেন, পরবর্তী ভিডিওগুলো সহজেই আপনারা পেতে পারেন। তো যা হোক, আমি চেষ্টা করছি কে মণ্ডল ল প্র্যাকটিস, এটা আমার চ্যানেলের নাম। তো যেহেতু অনেকটা অলস সময়ও থাকে, সেই সময়ের ফাঁকে ফাঁকে আপনাদের উপকারের চেষ্টা করছি। তো যা হোক, আর কথা বাড়ালাম না, আপনারা ভালো থাকেন, আপনাদের চলার পথ সুগম হোক, আপনাদের লক্ষ্যে আপনারা পৌঁছান, এই কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।